আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আপনারা দেখতে পাচ্ছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবার সময় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা কয়েকজন রাজনৈতিক সফরসঙ্গী নিয়েছিলেন। তার মধ্যে আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি এবং সেই সাথে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা বা এনসিপির সাধারণ সম্পাদক, যাকে বলে সদস্য সচিব আক্তার হোসেন, আরও ছিলেন এনসিপির অন্য একজন নেত্রী তাসনিম জারা এবং জামাতে ইসলামের নায়েবে আমির ছিলেন তাহের সাহেব। তো তাদের নানান কারণে তারা নিরাপত্তা বেষ্টনীর বাইরে থেকে যাবার সময় আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে ইপটিজিং করেছে, নানান কথা বলে বিরক্ত করেছে, গালমন্দ করেছে এবং আক্তার হোসেনের পিঠে ডিম ছুঁড়ে মেরেছে। বিষয়টি গর্হিত অন্যায় কাজ করেছে এবং পরবর্তীতে মার্কিন পুলিশ সেই ডিম ছোড়া ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তারপরে সে গ্রেপ্তারকৃত ব্যক্তি জামিনও পেয়েছে। তাকে হয়তো দেশে ফিরিয়ে আনার কথা হচ্ছে, ফিরিয়ে দেবার। কিন্তু কালকে শুনলাম সংবাদে যে সেই ডিমছোড়া ব্যক্তির বাড়িটা শরীয়তপুরের কোথাও হবে, বাড়িতে মূল ফটকে আবার ডিম ছোড়া হয়েছে। এরা এনসিপির নেতাকর্মীরা ছুঁড়েছে। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে ডিম ছুঁড়ে কাউকে অপমান করা গর্হিত কাজ, অন্যায় কাজ। একই রকম অন্যায় কাজ করে সেই ডিম ছোড়ার প্রতিবাদে আবার ডিম ছোড়া, এই কাজটা কি কেমন হলো? আমরা একসময় ছোটোবেলায় কবিতা পড়েছি যে কুকুরের কাজ কুকুর দিয়েছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো আমাদের কি শোভা পায়। এগুলো কি আসলে কবিতার মধ্যে, আদর্শ লিপির মধ্যে থাকবে? আজকে দেখলাম যে ব্যাপকভাবে ছাত্ররা বা আন্দোলনকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম ছুটছে, তার গলায় মালা ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু বরং এতে কি তাকে আরও প্রমোশন দেওয়া হলো কিনা? কারণ এখন বাজার দরে তো ডিমের দাম বেশি। আপনারা জানেন যে সোনার দাম ইতিহাসের রেকর্ড ছুঁয়েছে, 1,96,000 সামথিং, এটা হচ্ছে ভরি হয়েছে। অতীতে এত বেশি কখনো বাড়েনি। মানে ধরা চলে 2-4 হাজার টাকা বাদে প্রতি ভরি সোনার দাম 2 লক্ষ টাকা। এত দামি জিনিস ছুঁড়ে মারার কোনো দরকার নাই। যে ডিম ছুঁড়ে মেরেছেন, কিন্তু এটার মানে উৎপত্তি কোথায়? ডিম ছুঁড়ে মারার এটা উৎপত্তি কোথায়? মানে একজন ভদ্রলোকের গায়ে একটা ডিম ছুঁড়ে মারা, ডিমটাকে লেপ্টে যাবে গায়ের সঙ্গে, একটা বিরক্তিকর কাজ। আগে কোথাও কোথাও দেখেছি কোনো কোনো দেশে টমেটো ছুঁড়ে মারে, পাকা টমেটো, যাতে টমেটোর ঝোল টোল গায়ে লেগে যায়। কিন্তু বিষয়টা ন্যাক্কারজনক। মানে এই প্রতিবাদটা আমার কাছে পছন্দ হয় না। আমি একটা স্ট্যাটাসে লিখেছিলাম, কেউ যদি আপনার গায়ে পচা ডিম ছুঁড়ে মারে, আপনি তার গায়ে তাজা ফুল ছুঁড়ে মারেন। যদি সেই ব্যক্তি মানুষ হয়ে থাকে তাহলে তিনি লজ্জা পাবেন। কিন্তু আপনাকে যদি কেউ ডিম ছুঁড়ে মারে, আপনি প্রত্যুত্তরের ডিম ছুঁড়ে মারেন, তাতে আপনার সঙ্গে তার মার্কের কোনো ব্যবধান থাকবে না। যাই হোক, বাংলাদেশের রাজনীতি সহিংসতার পথ
দিয়ে হেঁটে যাচ্ছে। দেখলাম কোথাও কোথাও ছাত্রলীগ জয় বাংলা মিছিল করছে। ছাত্রলীগের ছাত্রদল বা ছাত্রলীগ বা ছাত্র মানে আওয়ামী লীগ, এটা তো কার্যক্রম নিষিদ্ধ রে ভাই। কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, আপনারা মিছিলে যাচ্ছেন কেন? আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরেন যে যেহেতু আওয়ামী লীগ এবং তার শাখা প্রশাখা সব কার্যক্রম নিষিদ্ধ, এই নিষিদ্ধ মেয়াদকাল হচ্ছে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত। তো বিচার শেষ করেন, বিচার শেষ করার মধ্যে ঝুলিয়ে রাখছেন কেন? বিচার করে ফটাফট শাস্তি দেন কারা কারা অপরাধ করেছে। সেই অপরাধীদের শাস্তি প্রক্রিয়া নিয়ে কথা বলতে পারে। কিন্তু আমি তো মনে করি না যে পচে গলে যাওয়া দুর্নীতিতে নিমগ্ন ছাত্র জনতার উপরে গুলি ছোড়া এই দল, গুম খুনে আয়না ঘরের খেতাবে জর্জরিত এই দল জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল আগে। জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল আগে যে এই কাজগুলো আমরা ভুল করেছি, আমরা দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়েছি, আমরা গুম খুন আয়না ঘরকে প্রমোট করেছি, আমরা বিরোধী দল করার স্বার্থে করার দায়ে তাদেরকে আমরা জেল জুলুম দিয়েছি, গুম খুন করেছি। এটা স্বীকার করা না পর্যন্ত আওয়ামী লীগের কোনো কথা, কোনো মিছিল যৌক্তিকতা পায় না। তাই যেই দলের কার্যক্রম নিষিদ্ধ স্থগিত করা আছে, সেই দলের পক্ষ থেকে আপনারা কারা মিছিলে যাচ্ছেন? শুনেছি মিছিলে গেলে কিছু মোটা অঙ্কের টাকা পাওয়া যায়, ধরা পড়লে আইনি খরচ, জেলখানায় খাবার খরচ বা পরিবার পরিজনের দেখভাল করবে, এভাবে করতে পারে আওয়ামী লীগের অনেক টাকা। কিন্তু এই অনেক টাকা এরা কোথায় পেল? জনগণ, সাধারণ জনগণকে একটু খেয়াল করবেন যে 12টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। আজকের পত্রিকায় খবর 12টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, 15টি দেউলিয়া হওয়ার পথে। ব্যাংকগুলো ফোকলা করে দিয়ে গেছে। এখন ব্যাংক মার্জ করার চিন্তা হচ্ছে। এই এমপ্লয়িরা বা কই যাবে? আর এই কোটি কোটি টাকার আমানতকারীরা কোথায় যাবে? তাদের আমানত কি ফেরত পাবে? হাতে নাতে প্রমাণ থাকা সত্ত্বেও আপনারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে মিছিলে যাচ্ছেন। আমি তো একটা স্ট্যাটাসে বলেছি যে কোনো দলকে নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়ার কোনো অবকাশ নেই। নির্বাচনে যদি কেউ দাঁড়ায়, অপরাধী দাঁড়ায়, খারাপ লোক দাঁড়ায়, জনগণ তো ভোট না দিয়ে তাকে দাঁত ভাঙা জবাব দিবে। আর তাকে যদি ভোট পেয়ে যাবার সম্ভাবনা থাকে, ধরে না হলো এই লোকটা খুব খারাপ, তাহলে সবাই যদি ভোট দিয়ে জিতিয়ে আনে, এখানে আপনি কোন প্যারামিটার দিয়ে আটকাবেন? জনগণ তাহলে কি খারাপ লোককে বানাচ্ছে? হ্যাঁ, পয়সা দিয়ে অনেক সময় ভোট কেনা যায়, তো সেখানে রেস্ট্রিকশন করেন, সেখানে মনিটরিং করেন নির্বাচনী আচরণবিধিকেও লঙ্ঘন করছে কিনা, টাকা পয়সা আপনার গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন এবং সেই সাথে নজরদারি, খবরদারি বাড়ান যে কালো টাকার সঞ্চালন হচ্ছে কিনা নির্বাচনে। কিন্তু একজন আওয়ামী লীগ করে বলে তাকে আপনি নির্বাচনে দাঁড়াতে দেবেন না? তার মানে কি প্লেয়ার বাদ দিয়ে 11 জন প্লেয়ার 2 জন বাদ দিয়ে 10 জনে খেলবেন? কিংবা 11 জন প্লেয়ার ধরে নিলাম এক পক্ষে, আর এক পক্ষের 3 জন বাদ দিয়ে খেললাম, তাহলে ওই পক্ষ শক্তিশালী দুর্বল থাকবে, এই পক্ষ শক্তিশালী হবে। এটা কি কোনো নিরপেক্ষ খেলা হবে কিনা? এই প্রশ্নটা তো আসতে পারে সামনে। তাই আমি মনে করি যাদের গায়ে রক্তের দাগ নেই, দুর্নীতির গন্ধ নাই, তাদেরকে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ করে দিন, তাদেরকে স্বাধীনভাবে বলতে সুযোগ দিন। তারা হয়তো এইভাবে টাইট সিচুয়েশন থাকলে তারা হয়তো বলার সময় এসেছিল, তারা হয়তো বলতো যে আমরা আওয়ামী লীগে যোগ দিয়ে ভুল করেছি, আওয়ামী লীগ মতো দল আমাদের কিছু দিতে পারেনি, আওয়ামী লীগ এটা পচে গলে যাওয়া দল, তাদের আদর্শ নাই ইত্যাদি বলে তারা হয় বিএনপিতে আসতে পারতো, অন্য কোনো দলে যেতে পারতো, কিংবা তারা হয়তো নিজেরা দল গঠন করতে পারতো। তো যারা অপরাধী নন, যারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের
পরিত্যাগ করার পর তারা স্বাধীনভাবে নির্বাচন করতে পারেন, আওয়ামী লীগ নামেও করতে পারেন। আওয়ামী লীগ তো নিজে নিজে নষ্ট হয়নি। আওয়ামী লীগ নাম করে যারা আওয়ামী লীগে যোগ দিয়েছে, নীতি নির্ধারণীতে ছিল, তারা অপরাধ করেছে, শাস্তি হলে তাদের হবে। আওয়ামী লীগের কী হবে? আওয়ামী লীগের গঠনতন্ত্র থেকে লেখা আছে যে প্রত্যেকদিন একটা করে খুন করতে হবে, এক সপ্তাহে 2টা করে গুম করতে হবে, আর ডিম ছুঁড়ে মারতে হবে। কি আওয়ামী লীগের গঠনতন্ত্রে লেখা আছে? তো অপরাধটা আওয়ামী লীগ করছে, অপরাধটা আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগ যারা করছে, দুষ্কৃতিকারী তারা করেছে। তারা অনেক সময় দল পাল্টায়, ভোল পাল্টায়। আওয়ামী লীগে যদি ইমেজ কাজে লাগিয়ে কেউ জনগণের মন কিনে ফেলতে পারে, সেটা আপনার লোকসান কী? আপনি আপনার দলের ইমেজ বৃদ্ধি করেন, আর যাতে আপনার দলের নামে মানুষ আকৃষ্ট হয়। অন্যের চেহারা সুন্দর বলে আপনি কুৎসিত হয়েছেন, তাই আপনার হিংসা হচ্ছে। আওয়ামী লীগের চেহারা বিনষ্ট হয়ে গেছে, কুৎসিত আর নাই। তাদের দলের নেতাকর্মীরা যে অপকর্ম করেছে, যে অন্যায় করেছে, তাতে তাদের দলের ইমেজ তৈরি করতে সময় লাগবে। বরং তারা যত ডিম ছুটছে, যত রকমের মিছিল মিটিং করছে, এতে আওয়ামী লীগ আরও যতটা তাড়াতাড়ি আসতে না পারতো, আরও সময়টা আরও কালক্ষেপণ হয়ে যাচ্ছে। কিন্তু একটি সুষ্ঠু রাজনৈতিক চর্চার মধ্যে আমাদের আসতে হবে। তো সেই ব্যবস্থা করেন। এবং রাজনীতি তো করি না এই কথা যে বলে যে আমি রাজনীতি করি না, ওটা একটা রাজনীতি। প্রত্যেকটা মানুষই রাজনীতি করে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমার ফ্লোর বলতে আমি 5 তলায় বসি, এখন 2 তলাতেই আছি, লাইভ করতেছি। হ্যাঁ, লাইভে আছি, 2 তলায় আছি। আসেন, আগের জায়গায় আছি ওখানে। হ্যাঁ, 2 তলায় নামেন, 2 তলায় আমি লাইভে আছি। হ্যাঁ, আসেন। তো যাই হোক, একজন সাবেক সচিব ফোন করেছিলেন, ওনার নাম হচ্ছে কাশেম মাসুদ। ওনার ফোন ধরলাম লাইভ চলাকালীন সময়ে। আমরা ওই যে বলি না, লাইভ মানে জীবন্ত। এই লাইভের মধ্যে যা কিছু ঘটবে সেটাই বাস্তবতা। তো সেজন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলি, আপনারা রাজনৈতিক সংস্কৃতি মেনে রাজনীতি করুন। একটু ফ্যানের শব্দ হবে, কারণ গেস্ট আসছে, ফ্যান চালাতে হবে। তো ফ্যান চালিয়ে দিলাম। এইভাবে এই যত পরে আসেন, এইভাবে লাইভ চলাকালীন সময়ে আমার কথা বলতে সমস্যা হয় না। এই আমি মনে করি জীবনের প্রতিটা সময় লাইভ। এতক্ষণ ফ্যান বন্ধ করে রেখেছিলাম, বসেন প্লিজ। এখন ফ্যান চালিয়ে দিলাম, শব্দ কিছুটা হোক, কিন্তু একজন সাবেক সচিব এসেছেন, তাকে তো গরমে রাখা যাবে না। চলতেছে, লাইভ চলতেছে। লাইভের বিষয়বস্তুটা এরকম ছিল, পার্টিস ক্লাব ইন্টারন্যাশনাল থেকে আমি বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ডিম ছুঁড়ে মারা হয়েছে, বলা হচ্ছে যে যুবলীগ আওয়ামী লীগের ওরা মেরেছে। তো ওই ছোটোবেলায় আমরা কবিতা পড়েছিলাম যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কামড় দেওয়া আমার শোভা পায়? আমরা দেখলাম যে সেই শরীয়তপুরের সেই ছেলের বাড়িতে প্রধান ফটকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে। তো তুমি তার চেয়ে মানে কম হইলে কি? আজকে আগে যদি যান, হ্যাঁ, আগেও তো ছোড়া হয়েছে না? আগেও তো ছোড়া হয়েছে, হ্যাঁ। এখন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে ডিম ছুঁড়ে মারা হচ্ছে। আমি বললাম যে ভাই, এটা কোনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে না। অনেক ছোটো ছোটো বাচ্চা ছেলেরা রাজনীতি করে, তারা বলে যে হাসিনা। এই যে কোর্টে নিয়ে গেছে তাদেরকে ডিম ছুঁড়ে মারেছে না? তাদের ডিম ছুঁড়ে মারছে। তো ছোটো ছোটো বাচ্চা রাজনীতিবিদরা বলে কি হাসিনা। তা আমি আবার আজকে একটা লাইভ দিয়ে বললাম যে এই যে বাংলাদেশের সংস্কৃতির অবক্ষয় হচ্ছে, এটা পশ্চিমা কালচার। একজন মুরব্বী মানুষকে নাম ধরে রাখা। তা আমরা অন্ততপক্ষে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী বলতে পারি। আমরা সবাই ছেলে বুড়ো ডিম আর আন্ডা বাচ্চা সব হাসিনা করছি। হাসিনা অন্যায় করেছে, কিন্তু হাসিনা একটা ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যে পড়ে গেছে। সেক্ষেত্রে বাড়িতে পারেনি, সে ব্যর্থ। আইন তারা শাস্তি দিবে, কি শাস্তি দেবে আইন জানে। এই শাস্তি দেবার আমি কে, তাই না? হাসিনা যেমন বলে যে আমি তো ভাই পদত্যাগ করি নাই। এখন আমাদের তো সেই কালচার তৈরি হয় না, সেটা বলেন। আমাদের এখানে কালচার তৈরি হয়নি, আমাদের তো ঘাটতি হয়ে গেছে।
হাসিনা বলছে আমি পদত্যাগ করি নাই। তা আমি আবার ঘাটাঘাটি করে দেখলাম যে 57 ক ধারায় রাষ্ট্রপতির কাছে সশরীরে গিয়ে পদত্যাগ করতে হয়। এখন দেখেন হাসিনা খাতা কলমে তো প্রধানমন্ত্রী, এই কথা বললে তো আপনাকে আরো বিষোদ্গার করবে না। কিন্তু এখানে একটা কথা আছে, আমি বলি এমন যদি হয় যে সে স্বাক্ষর করেছে, তার তো ডকুমেন্টস নাই কোনো। রাষ্ট্রপতি নিজেই বলছে পাই, বলতেছেন কেন? রাষ্ট্রপতি পরে অস্বীকার করছে আমি পাইনি। রাষ্ট্রপতি প্রথমে বলছিল যে হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে গেছে, ঠিক আছে না, প্রথম কথাটা কোনো সময় গ্র্যান্ট হয় না, শেষ কথাটা শেষে বলছে রাষ্ট্রপতির পক্ষে কি রাষ্ট্রপতির সাথে আপনি একজন সাবেক সচিব, আপনাকে শ্রদ্ধা রেখেই বলতেছি, যে শ্রদ্ধা রেখেই বলছি যে রাষ্ট্রপতি শোনা কথা শুনে বলছে যে পদত্যাগপত্র দিয়ে গেছে, পরে যখন ঘাটাঘাটি করে দেখছে পাওয়া যায় নাই, সত্যি কথা বলতে সে কি করছে। এমনও হতে পারে যে প্রধান সেনাপতির কাছে আছে, সেটা হতে পারে, সেটা তো হতে পারে, ওটা আপনি না পাওয়া পর্যন্ত তো শেখ হাসিনা বলছে আমি পদত্যাগই করি নাই। আচ্ছা এখন কথা হলো যে পদত্যাগ করে তাহলে চলে গেলে কেন? রাগ, ক্ষোভ, আনন্দ, বেদনা এবং নানান আবেগময় কারণে যেতে পারে, তাতে কি তার প্রধানমন্ত্রী যাবে? ধরায় জেলে যেত, তার প্রধানমন্ত্রী যাবে কিনা আমি আপনার জানতে চাই, আপনি সাবেক সচিব। জেল খাটা দুঃখে আনন্দ যাওয়া যায় না? আমি বলি জেল খাটা রাজনৈতিক নেতাদের একটা কমন, এটা সাধারণ। আচ্ছা আপনি যদি সচিব থাকা অবস্থায় আপনার ছেলের জন্মদিনে আমেরিকা যান, মৃত্যুর দিনে যান, আনন্দের দিনে যান, এই সমস্ত পঞ্চম ইন্দ্রিয়ের কারণে গেলে আপনার পথ চলে যাবে। হাসিনা তো ভয়ে গেছে, না আপনি আসতেছেন না, কাউকে দায়িত্ব দিয়ে আসলে একদম মারিয়ে ফেলবেন তারপর। তবে আমি মনে করি যে হাসিনার উচিত যদি পদত্যাগ না করে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া উচিত, নে বাবা আমার পদত্যাগপত্র নে। কিন্তু এই যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, সংসদ ভেঙে দিলে সাধারণত রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করা লাগে, নাহলে তার অভিশংসন হয় না। রাষ্ট্রপতিকে তো কেউ নামাইতে পারবে না, আবার রাষ্ট্রপতি বাদ হইলে পরে দায়িত্ব কে নেবে? তার তো রাস্তা খোলা নাই, এখন তো স্পিকারও নাই। আপনি তো চাবি ভিতরে রেখে বাইরে তলা মারছেন। আচ্ছা যাক, সে কথা বাদ দিলাম। এদের লজ্জা হবে কবে? কাদের লজ্জা হবে? তোমার ডিম ছুটতে কে বললো? সাধারণ অধিবেশনে গিয়েছে। যদি এসব লজ্জার প্রশ্নই করেন, তাহলে জনগণের পক্ষ থেকে যদি এমন কথা বলা হয় যে আপনারা রাজনীতি নেতারা দয়া করে রাজনীতি করাটা ছেড়ে দেন, আমাদেরকে ভাঙায়, আমরা ওদের কাছে দিয়ে দেবো না, আমাদেরকে জনসাধারণকে ভাঙায় আর রাজনীতি করবেন না। কিন্তু জনসাধারণ তো সবাই রাজনীতি করে না, আমরা করি, কিন্তু আপনি আমাদেরকে নাম ভাঙায়, দলের নাম ভাঙায় আপনি এসব করতে পারবেন না। ইস্তফা দেন, সব ইস্তফা দেন। এটা তো সাধারণ জনগণ বলতে পারে। কিন্তু একজন জিজ্ঞেস করছিল, একজন সাধারণ জনগণকে, ভাই আপনি কি রাজনীতি করেন? বললো আমি তো রাজনীতি করি না। তো ওই লোক বললো যে রাজনীতি করে না এই কথা বলতে পারে, সেটা একটা রাজনীতি হোক। সেটা এখন রাজনীতি প্রভাবমুক্ত তো কেউই না। ওকে, সে ব্যাখ্যা করতে পারে। কথা হলো যে আপনি জনগণের, আপনাকে তো আমি দায়িত্ব দেইনি, অথচ বলতে জনগণের সেবা করতে চাই, আপনার এত সেবা করতে। আপনার ওই কথা আমার ভালো লাগছে, আপনি বলছেন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে কেউই নাই। হ্যাঁ, অথচ আপনারা সকলেই দয়া করে পদত্যাগ করেন, আপনারা আমাদের নিয়ে খেলবেন না। কিন্তু এই যে আমাদেরকে নিয়ে আপনি অজুহাত তৈরি করবেন না, বলেছে জনগণ মানবে না। জনগণ আপনাকে কি বলে? কিন্তু এই যে অশান্ত সাগরে নৌকা ছেড়ে দিচ্ছেন, পাল তুলে দিচ্ছেন, মাঝে যদি না থাকে নৌকা চলবে কেমনে? থাকতে হবে না, ঘুরে বেড়াক, তাতে আপনার কি? মানুষ মারা যাবে না? আপনারা তো সঠিক পথে কোনোদিনই যাচ্ছেন না। আপনি নৌকায় উঠলেই আপনার লাইনে চলে যান। আপনারা অদৃশ্য ভাবে শুনতে পাচ্ছেন কাসেম মাসুদ ভাইয়ের কথা। উনি সাবেক সচিব। 12টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, 15টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। তাহলে এই সাবেক সরকার, মানে অবৈধ সরকার ফোকলা করে দিয়ে গেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? ভালো কাজ করেছে না? আমরা তো এখন আমাদের তো নিজেদের হাতে তো কোনো প্রমাণ নাই। আমরা তো শোনা কথায় চলতেছি, পত্রিকা। হ্যাঁ, আমরা তো দেখতেছি পত্রিকা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এড়ায় যায়। ওনাদের কোনটা সুবিধা হবে অসুবিধা হবে সেটা বিবেচনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বিষয় তারা পত্রিকায় আনছে না। পত্রিকা অনেক ভয় আছে। হ্যাঁ, এইটা তো সত্যি যে 12টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এটাও পত্রিকা বাংলাদেশ ব্যাংকের খবর নেন না, সেটা তো দেখা যাচ্ছে যে অনেকগুলো ব্যাংকে এক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 15টা ব্যাংক আরো দেউলিয়া হওয়ার পথে। আমানতকারীর টাকা কোথায় যাবে? আর এই দায়িত্ব তো আওয়ামী লীগ সরকার, সাবেক সরকারের স্বীকার করা উচিত। বাবা আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও, কোনায় চিপাই একটু রাখো, আর ডিম ডুম ছিড়ো না বা মাঠটা দিও না। তাও তো করতেছে না। কি করবেন আপনারা? কি রাজনীতি হাতে তুলে নেবেন সাবেক আমলা যারা আছেন? তবে ডিম যারা চুরাচুরি করতেছে তাদেরকে আরেকটু বলতে পারেন যে ভাই, ভালো ডিমগুলো মেরে নষ্ট করবে না, পচাগুলো মারে। আচ্ছা, ভালো ডিমগুলো নষ্ট করতে লস, এটা জাতির ক্ষতি। এত পচা ডিম পাবে? ভালো ডিমগুলো জনগণের খাওয়ার জন্য। আমি সকালে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যদি তোমাকে কেউ পচা ডিম ছুঁড়ে মারে, তুমি তাকে তাজা ফুল ছুঁড়ে মারো, তাতে একটু হলে তার লজ্জা হবে। আসলে কি লজ্জা হবে? টেস্ট করে দেখা যায় আর কি।
মানে এই কালচারে আমরা কবে আসতে পারবো, কত বছর পরে আসতে পারবো? মানে আপনার বিকল্প সুস্থতার রাজনীতি শুরু করতে হবে, সেটা করলে হবে না, সমালোচনা করলে হবে না, আপনাকে ভালোটা শুরু করতে হবে। আপনি বললেন ফুল দেওয়ার জন্য, তাহলে তো আপনাকে একটা অ্যাক্টিভ পার্ট নিতে হবে। কিন্তু আমি তো সেই সুস্থ ধারার রাজনীতি পার্ট নেন। আমি তো গ্রিন পার্টি বাংলাদেশ সেটা তো করছে অলরেডি, কিন্তু কেউ তো আমাদের পাতা দিচ্ছে না। আপনি সেইভাবে করতেছেন, আমাদের তো পয়সা নাই, গরিব মানুষ। না, এদেশে ভিক্ষুক এবং বাউলরাও যদি জীবনযাপন করতে পারে, আপনি এত দূর চিন্তা করেন। আমি তো অনেক ভিক্ষুকদের সঙ্গে বসে তাদের খোঁজ খবর সারা বাংলাদেশে বেরিয়ে পড়েন। আপনি যদি আমাকে দোয়া আশীর্বাদ করেন, তাহলে আমি সারা বাংলাদেশে আবার বেরিয়ে পড়বো। মাঝে মাঝে যাই, এটা কোনো ব্যাপার না। যে দেশে ভিক্ষুকরা টাকা জমায় হজে যাইতে পারে, সেই দেশে ভয় কেন? আমার তো কোনো ভয় নাই। আপনি বেরিয়ে পড়েন, এটা একটা ভালো কথা হয়ে হলেও আপনি বেরিয়ে পড়েন। আপনার আর বাউল ভিক্ষুক এদের কথাই যে সম্পদের দরকার নেই, ওই যে আপনি বেরিয়ে পড়েন। ওই পল্টনের ওই মাথায় আপনার যাওয়ার সময় এক মুচি আমাকে বললো, আসসালামু আলাইকুম স্যার, আপনি অনেকদিন আসেন না। তা আমার সাথে ছিল একজন উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মোখলেসুর রহমান। এই মাথায় ঘুরে আসার আর এক মুচি আমাকে সেলুট দিচ্ছে। তা মোখলেসুর রহমান বলছে যে আপনার কি গ্রিন পার্টি নাকি মুচি পার্টি? এই গ্রিন, ইয়েলো, রেড ইত্যাদি এই সমস্ত কথা বাদ দেন। আমরা যদি পথে নেমে পড়ি, তাহলে একসাথে আপনি নামবেন কিনা সেটা কয়ে, অবশ্যই সেটা কয়ে রাখেন। আর গ্রিন দিয়েই থাকবো নাকি গ্রিন ছেড়ে দেবো? না, গ্রিন, ইয়েলো, রেড ওইসব চলবে না। পথে নামবেন, নামেন, জনগণের নামে নামবো। না, একটা নতুন নাম তো আমরা আলোচনা করে ঠিক করবো। হ্যাঁ, জনগণের নামে নামবো, জনগণের নামে নামবো এবং একটা নাম দিব। আপনি প্রস্তুতি রাখেন এবং আরো কে বহুজনকে পাবেন না, কিন্তু 2-1জনকে তো পেতে পারেন। অবশ্যই তাদেরকে ইনফরমেশন দিয়ে রাখেন যে আমরা এবার পথে নামবো। তাহলে আপনি গ্রিন দিয়ে আসতে সমস্যা কি আপনার? না, আমি বলছি যে গ্রিন তো অনেকগুলো পেজ আছে, কথা না। আমি বলছি যে গ্রিন একা রাখতে আপনি চেয়ারম্যান হয়ে যান। গ্রিন সেটা না, গ্রিনে তো অনেক জায়গায় পেজ টেজ আছে, এগুলো এডিট করা কঠিন হয়ে যাবে। থাকুক, কিন্তু আমরা যে এই যে ধারায় কথা বলতেছি সেই ধারাটায় সবাইকে উদ্বুদ্ধ করে সেই অবশ্যই করব। আমি তো আপনাকে অফার দিচ্ছি, আপনি গ্রিন পার্টির চেয়ারম্যান হয়ে যান। গ্রিন বাংলাদেশ না, চেয়ারম্যান হওয়া না, আমাকে একটা পদে রাখেন, কিন্তু আমি চাচ্ছি আপনার এই যে কথা, দরকার হলে আমরা অবশ্যই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব। তাও করা যায়। হ্যাঁ, এটাকে দেশকে বাঁচাতে হবে। দেশকে কেন বাঁচাতে হবে? দেশ তো রং হেডেড হয়ে গেছে, সেই সুস্থতার রাজনীতিতে ফিরাতে হবে, কথা একটাই। হ্যাঁ, দেশটা রং হেড হয়ে গেছে। যে অনেকে বলছে যে প্রধান উপদেষ্টা নিরাপদে চলে গেলেন, আর এখানে একটা বিরোধী দলের হেভি ওয়েট মানে কি বলে মহাসচিব মির্জা ফখরুলের মতো লোক, বয়োজ্যেষ্ঠ লোক, যে সে ডিমের মুখে পড়ে গেল। তাকে ডিম মারা হয় নাই, কিন্তু তাকে ডিম মারলে আমি ঠেকাই তোকে। ওই টিমে তো পড়েছে, টিমে তো পড়েছে। তাহলে ডিম খেয়েছে, ডিম খেয়েছে ডিম, আর অন্যের গায়ে লাগলেও ওনার এটা ভাবার সুযোগ নাই যে উনি খায় নাই, ভাবার সুযোগ নেই যে উনি ডিম খায় না। টিম তো ডিম খেয়েছে। তো আজকে আলোচনা আমরা বেশি বাড়াবো না। সাবেক সচিব কাশিম মাসুদ ভাই আমাদের অফিসে এসে একটি প্রস্তাবনা রেখেছেন যে আসেন আমরা এক পথে হাঁটি। তো আমি ওনাকে প্রস্তাব দিয়েছি, আপনি আসেন গ্রিন পার্টিতে, প্রয়োজনে চেয়ারম্যান পদটাই নিয়ে নেন। পদ তো বড় জিনিস না, কাজটা বড় জিনিস। যেহেতু আপনি একজন সচিব ছিলেন সাবেক, উনি বললো হোয়াই নট, অবশ্যই এক পথে হাঁটতে পারি, অবশ্যই হাঁটা দরকার। কে আপনারা হাঁটবেন আমাদের সঙ্গে কথা বলেন। এভাবে ডিম প্রযুক্তি, ডিম সংস্কৃতির বাইরে চলে যেতে হবে। ভাইয়ের নাম কি? ভাই আপনার নাম? আমাদের সাথে জুয়েল ভাইও আছে, খুবই চুপচাপ ঝিপঝাপ আছেন, উনি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না, কিন্তু আক্ষেপ আছে। বাংলাদেশের রাজনীতি যে পথে হাঁটছে সেই পথে হাঁটাকে ভালো করে কেউ দেখতে পাচ্ছে না। আপনি দেখবেন যে বাংলাদেশের যত পত্রপত্রিকার শিরোনাম হয় যেসব রাজনৈতিক দল, সেসব রাজনৈতিক দলগুলো কখনো বলতে শুনিনি মাসুদ ভাই, কাসেম মাসুদ ভাই, যাদের পত্রিকায় শিরোনাম হয় যেসব রাজনৈতিক দল, সেসব রাজনৈতিক দলগুলোকেও আমি বলতে শুনিনি যে আসো ভাই জেলে মুচি তাঁতি সচিব উপসচিব সবাই আসো একসাথে কাজ করি। এটা কেন বলে না হালুয়া রুটির ভাগ অন্যদিকে চলে যাবে সেজন্য নাকি? না, সকলেই আমাদেরকে মনে করে কি অচ্ছুত যে না, আমাদের দেশের একটা অ্যাটিটিউড সকলের মধ্যে দেখা যায়, সেটা হলো যে সে নিজেকেই বড় মনে করে, নিজের চিন্তা ভাবনা লাইনটাকেই সঠিক মনে করে, সেই জন্য সে অন্যকে ডাকতে পারে না। কিন্তু তাকে তো আমরা নেতা মানতে অসুবিধা নাই, হ্যাঁ, কিন্তু সে বিশ্বাস ইনক্লুড করতে চাচ্ছে না, বিশ্বাস করে অন্যদেরকে সে বিশ্বাসে আনতে পারে না। মানে আমাকে মনে করে যে অন্যরা এসে মনে হয় আমার এই চিন্তা ভাবনাকে ডিস্টার্ব করবে, আমার নেতৃত্বকে ডিস্টার্ব করবে। তারা কি প্রকৃত নেতা? তা না হোক, মনে করে যে
ওইটা সকলেই, আমি মনে করতেছি, আপনি মনে করতেছেন, অন্যরাও মনে করতেছে, সকলের মধ্যে এই রোগ। না আমরা কখনো মনে করি না। আমি তো আপনাকে ব্যক্তিগতভাবে বললাম যে আপনি ব্যক্তিগতভাবে আপনি হয়তো না হইতে পারেন, কিন্তু আমাদের কমন হিসাবে এইটা সকলের মধ্যে কাজ করতেছে এই রোগ। আমরা অনেকগুলো আমাদের করোনা ছড়ায় পড়েছে, এখন এর মধ্যে কে কে বেঁচে আছে সেটা আলাদা, কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের ছড়ায় পড়েছে। সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের লোক চিনতে সাহায্য করেছে। কিভাবে? আমাদের অনেকগুলো নিউজ পেজ আছে, হ্যাঁ, যেগুলোতে অনেক রাজনৈতিক দলের লোকেরা সেখানে শেয়ার করে, গ্রুপ আছে, বা তারা বিনা দ্বিধায় করে। কিছু কিছু রাজনৈতিক দল আছে তারা শেয়ার করে না, তারা মনে করে যে এই নিউজগুলোতে যদি আমাদের পোস্টগুলি দেই, না জানি এরা ভবিষ্যতে আমাদের কন্ট্রোল নিয়ে নেবে। কিন্তু অতি চালাক তারা, কিন্তু অতি চালাকের তো গলায় ধরি নাকি, না নাকে ধরি। আজকে দেখেন একজন খ্যাতনামা রাজনীতিবিদ বললেন যে বঙ্গভবনে বসে আছি, কি আলোচনা করলো কে করলো জানি না, পট করে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়ে গেল, আমার ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেল, এরকম বলতেছে। তাহলে ভাই তুমি জনগণের প্রতিনিধি, তুমি এখানে চুপচাপ পড়েছিলে কেন? তুমি এখানে আপত্তি করতা? নো, যেই ছাত্ররা একটা বিরাট আন্দোলন করে গণ অভ্যুত্থান করে একটি দেশের ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে, সেই ছাত্রদের একটা প্লট দেন, একটা ফ্ল্যাট দেন, তাদের পড়াশোনা ফ্রি করে দেন, তাদের স্বাস্থ্য ফ্রি করে দেন, তাদের আপনি সরকারে নিয়ে নিলেন, তাদের লাভ হলো কি? তারা আবার এক এক করে এই সরকার থেকে ছুটে গিয়ে রাজনৈতিক দল করলো। রাজনৈতিক দল করার বয়স তাদের হয় না, এই অভিজ্ঞতার ভুল তারা অনেক করেছে। তা তো আপনারা দেখতেই পেলেন যে অনেক বালখিল্য আচরণ করেছে। এখন তারা আবার গণ অধিকার সহ এনসিপি সহ অনেকে এক হইতে চাচ্ছে। সেটা হতে পারত। আমি একটা বিষয় বলি, সেটা হলো যে এই 24-এর এই ঘটনায়, কেউ বিপ্লব বলতে, কেউ অভ্যুত্থান বলতে, যাই হোক, মানে এই সামগ্রিক ঘটনায় একটি ভালো কিছু করার সুযোগ তৈরি হয়েছিল, এটাতে কোনো ভুল নাই। এবং মানুষের মধ্যে মানুষের মধ্যে বা বেশিরভাগ মানুষের মধ্যে একটা আশা তৈরি হয়েছিল যে হয়তো এবারে কিছু একটা ভালো কিছু হবে। তো সেই ভালোটা কিভাবে হতে পারত, আমার কাছে আমার চিন্তাতে যেটা মনে হয়, এখনো আমার কাছে সেটা মনে হয়, সেটার একটা রূপরেখা আমি বলি। সেটা হলো যে যদি এমন হতো যে আমাদের সংসদে হলো 350 জনকে নিয়ে কিন্তু সংসদ হয়, 300 এমপি আর পরে 50 জনকে আরো ওই যে সিলেক্টেড মহিলা নিয়ে 350 জন এমপিকে নিয়ে কিন্তু সংসদ গঠিত হয়। তাইলে আমাদের এখানে এই ধরে নিলাম যে ফ্যাসিস্ট এবং তার দোসররা যেগুলো, সেইগুলো বাদ দিয়ে আরো কত দল আছে আমাদের অ্যাক্টিভ যারা ছিল, অংশগ্রহণ করেছে, সেই রকমের অ্যাক্টিভ দল কত হবে? 100 হবে, নয় 200 হবে। 100 হয়তো আমার ধারণা কঠিন হবে, হয়তো 50 জনই খুঁজে পাওয়া কঠিন হবে দল হিসাবে, অ্যাক্টিভ দল। তবু আমি ধরলাম যে হয়তো 100 দলই ছিল সেখানে। তাইলে আমরা যদি এক কাজ করতাম, যে সব দলের প্রতিনিধি নাও, এক সমস্ত পেশাজীবীদের একটা প্রতিনিধি নাও, কতটা পেশাজীবী না, 50টা পেশাজীবী হবে, সে 50 জনের নাও, তারপরে চাকরিজীবী যারা আছে পেশাজীবীর মধ্যে সেটাও আসবে, যে এই আমলা আছে কারা, ওদের নাও 2 জন, ওই সেনাবাহিনীর সামরিক কারা আছে ওদের নাও 5 জন, হ্যাঁ ওদেরও 5 জনকে নাও নিয়ে। আমার কথা হলো যে সেই 350 পর্যন্ত যেতে পারি, 500 গেলেই বাকি না, আমি লিমিটের মধ্যে থাকি, যে রাষ্ট্রপতি কিছু ঠিক করুক, বড় দলগুলো কিছু বাড়তি সদস্য দিক, কথিত বড় দলগুলো কিছু বাড়তি লোক দিক, দিয়ে আমি ওই 350 জন করতাম। এই 350 জনকে বলা হতো তখন, এবং যারা এই যে আন্দোলন করছে ছাত্রদের প্রতিনিধিও থাকতো, সেই সব ছাত্র প্রতিনিধিরা দরকার হলে নেওয়া হোক, সব ছাত্র প্রতিনিধি, শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র দল সবাই তো নিয়ে সেই 350 জনকে নিয়ে সেটা গঠিত হতো। এইটা হলো আমাদের জাতীয় পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল, কেমন, অথবা বিপ্লবী পরিষদ, অথবা সেই অভ্যুত্থান পরিষদ, সেটা আমরা নাম দিতাম। এইবার ওই 350 জন বসে, এবার তোমরা কিংবা বিপ্লবী সরকার না তারাই ওই 350 জনই সরকার গঠন করতো। তারা তাদের মধ্যে ভোট দিয়ে, যে ওর মধ্যে কে স্পিকার হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, তারা ওইখানে ঠিক করতো। করে তারা একটা সরকারের ওই সমস্ত অর্গানগুলোর দায়িত্ব কাকে কাকে দিলে ভালো হয়, কে আইনে বিশেষজ্ঞ, কে ব্যবসায় বিশেষজ্ঞ, সেসবগুলো ভাগ করে সব দায়িত্ব দিয়ে এরা দরকার হলে এক টার্ম পুরো 5 বছর কাটাইতো। আর কারো তো দাবি দেওয়া নেই, সবারই তো অংশগ্রহণ আছে ওখানে, কে ইলেকশন যাবে, সবাই তো সে বিনা ইলেকশনে সরকারে। তাইলে এই 350 জন মিলে সেই বিপ্লবী পরিষদ মিলে তারা 5 বছর চালাইতো, এবং এই 5 বছরে কোথায় কি সংস্কার, সেই সংস্কারগুলো তারা করতো, সমস্ত দুর্নীতি দূর করতো, জনবান্ধব সব আইন কানুন, সংবিধানের কোথায় সংশোধন, আইনের কোথায় সংশোধন, সেই কাজটা যদি করতো, তাহলে কি কারোর আপত্তি করার কিছু থাকতো? আন্দোলন করার কারোর কোনো জায়গা থাকতো?
আর এই এতজন লোকরে নিয়ে এটা করলে তাহলে নিশ্চয়ই এই ব্যাপক হারে কোনো দুর্নীতির সুযোগ তৈরি হতো না, তাহলে একটা ব্যালেন্স হতো এবং মানুষও তাহলে মনে হয় স্বস্তির মধ্যে থাকতো যে এবং নিশ্চিতভাবে ভালো হতে পারতো। এখন কথা হলো সেই কাজটা এখন যদি আসি যে ওইটা ওই সময়ে কাজ, সময়ের 1 ফোর, এখন 50 ফোর, তো সময় 1 ফোর তখন দিতে পারে না এই লোকে। এখনো সময় আছে, এখনো কি সময় চলে গেছে? সময় তো যায়নি। আমার কথা হলো যে এখনো সেই কাজটা করুক না। আমাদের নির্বাচন দরকার নাই, ওইভাবে 350 জন লোকরে নিয়ে আমাদের বিপ্লবী কাউন্সিল গঠন করা হোক। কাউন্সিল তোমরা 5 বছর ধরে সব দলকেই নাও, সব কিছু করো, সবাইকে নিয়ে তোমরা এটা করো। বুদ্ধিজীবীদের প্রতিনিধি নাও, শিক্ষকের প্রতিনিধি নাও, শ্রমিকের প্রতিনিধি নাও, কৃষকের প্রতিনিধি নাও, নারীর প্রতিনিধি নাও। আপনার ইতিহাস ঘাটলেই পাওয়া যায়। এই যে রেল বিভাগে ছিল একজন সচিব, কি নাম, মাহবুব সাহেব। আর ঘটনা হলো মূল্যায়নই হয়নি। আর যখন বিপ্লব হয় তখন তো আইন কানুন দরকার পড়ে না। আমাদের মুজিবনগর সরকার কি আইন দেখে হয়েছিল? ওরা তো নিজেরাই ইয়েতে বসে, এই চুয়াডাঙ্গায় বসে কনসেপ্ট পেপার বানায় ফেললো, ঘোষণা বানায় ফেললো, 17ই এপ্রিল সরকার বৈদ্যনাথ তলায় বানায় ফেললো। তো এটা তো সরকার করতে পারতো, শহীদ মিনার সরকার। তাইলে তো কোনো কিছু আমাদের দরকার নাই। আমাদের বঙ্গভবনে যাওয়ার দরকার হতো না, প্রেসিডেন্টের কাছে যাওয়ার দরকার হতো না, সব বাদ দিয়ে আমরা যা বানাতাম সেটাই তো আইন। এখন আমাদের সকলে এখনো বলছে যে এখনো সেই সুযোগ বাদ হয়ে যায় নাই। সকলে বসে তো বহুত সলা পরামর্শ করিল, হ্যাঁ, আকারটা বাদ দিয়ে বলতেছি সলা পরামর্শ করিল। এখন তারা সলা পরামর্শ করলো। সলা মানে কিন্তু আমাদের দেশে আবার ঝাঁটাও বলে। হ্যাঁ, তো সে ঝাঁটা পরামর্শ যা করলো, তো তারা আর একবার একটু বসে এক জায়গায় একটা বৃহৎ ক্ষেত্রে সলা পরামর্শ করুক, করে এখনো সুযোগ আছে সেই কাজটা করুক। আচ্ছা আচ্ছা, এখন সুযোগ আছে। হ্যাঁ, এবং আমাদের ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট বানাই দিক, সম্মানীয় লোক, সে প্রেসিডেন্ট হোক। আর সবাই যে মন্ত্রী যারা সব, তারা সব কর্মঠ লোকজন আছে, তারা সব দায় দায়িত্ব ভাগ করে। প্রেসিডেন্টও চাই না, তারপরেও আমরা সম্মান দেখায় তারে করে দিলাম। আর বাকিরা সব মন্ত্রীরা সব 60 জন 65 জন সব মন্ত্রণালয় ভিত্তিক এক একটা দায়িত্ব ভাগ করে যে যেটাতে দক্ষ, তা না করে এই দেখেন এই যে সংস্কার কমিশনের মিটিং করে, এখানে এমন এমন সময় গেছে 2-3টা দলকে ডেকে নিয়ে ইম্পর্টেন্সি দিয়ে তারা এমন ভাবে এনসিপি কে হাইলাইট করছে যে ওখানে মান্নারও বেড়ে চান্স পায়। আমার কথা হলো যে এইসব প্রশ্ন করার সুযোগ কি? এই যে রিয়াজ সাহেবকে করেছে, সে তো অন্য দেশের নাগরিক, মার্কিন নাগরিক। তাহলে সে কি করে আমার দেশের ভাগ্য নিয়ন্ত্রক কি করে হয়? এই প্রশ্ন তো উঠতেছে। আমার কথা হচ্ছে মার্কিন নাগরিক হলে ভাগ্য নিয়ন্ত্রণ করা যাবে না। জ্ঞানী মনে করে আনছে। আপনি এই দেশের নাগরিকত্ব আছে না, অন্য দেশের নাগরিকত্ব নিলেই আপনার এই দেশের প্রতি 100% বাংলাদেশের নাগরিক থাকে তো, থাকে তো। আছে, কিন্তু কথা হলো যে আপনি 100% নাই, আপনি ইমান খানিকটা আরেক জায়গায় বর্গা দিয়ে দিয়েছেন। সুতরাং আপনি তো ফুল নাগরিক না, আপনি তো হাফ ওই দিকে দিয়ে দিয়েছেন। এই জন্যই ট্রাম্পের নোবেলের ব্যাপারে একজন বললো। তো সুতরাং আমাদের ফ্রান্স থেকে যে আমাদের বিতর্ক তৈরি করার সুযোগ আমরা দেই কেন? আমার কথা হলো যে ওই লোক ছাড়া কি আর দেশের লোক নাই, আর বিশেষজ্ঞ নাই, সংবিধান বিশেষজ্ঞ নাই, মার্কিন কনসেপ্টের লোক কেন? এই তো আমার কথা হলো যে বিতর্ক আমরা করবো কেন? আমাদের যেভাবে আমরা ওই 350 জনকে নিয়েই সব কাজ হোক, তা কেউ বাদ যাবে না। তাহলে আমাদের একেবারে সকল পেশা, সকল জ্ঞানী, সকল বুদ্ধিজীবী, সকল লোক, সকল দল, সকল প্রতিনিধি নিয়ে এইটা একটা সুরাহা সম্ভব। হয়তো আমরা কম জানা মানুষ, আমাদের কাছে সরল চিন্তায় যেটা মনে হয়েছে, আমি মনে করি যে এই কাজ এখনো সময় চলে যায় নাই, এই কাজ এখনো করা যায়, তাই করা হোক। আপনি পারলে লাইভে আপনার লোকদেরকে আহ্বান জানান। আমি আহ্বান জানাচ্ছি। তার আগে বলে রাখি, আমার এই মোবাইলটা ব্রিটিশ আমলের, সামনের ক্যামেরাটা অত্যন্ত বাজে, আপনাকে কালো কালো লাগছে, আমাকে একটু ভালো লাগছে। আমাকে আপনি দিয়েছেন মার্কেটে, আপনাকে একটু কথা যখন আসছে, ছবিটাও গেছে কিন্তু আফসা। যাই হোক, আপনার কথাগুলো কিন্তু রীতিমতো পরিচিত এবং আপনার কণ্ঠ সবাই চেনে যে আপনি কে। তো আপনি যে কথা বলেছেন যে বাংলাদেশের সংস্কার কমিশনের যিনি প্রধান, উনি বাংলাদেশের নাগরিক না, মানে থাকলেও মার্কিন অর্ধেক নাগরিক। মার্কিনরাই তখন পৃথিবী চালায়। কিন্তু আমার কষ্ট লাগে তখনই যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উনি নোবেল পুরস্কার চান, কিন্তু উনি আবার বলেন যে ফিলিস্তিনকে স্বাধীনতা দেওয়া ঠিক না। প্রসঙ্গ নিয়ে আসলেন, এই প্রসঙ্গেও অনেক কথা বলা যায়। হলো কি বলেন, এই ক্ষেত্রে ওই শলা মার্কা মানে ঝাঁটা মার্কা কথা আছে। সেটা হলো যে ট্রাম্পের চেয়ে আমার তো মনে হয় যে মুসলমানরা বেশি দায়ী।
মুসলিম একটা রাষ্ট্র আপনি দেখান যে একটা রাষ্ট্র এই হামাসের সাথে যে দাঁড়াইছে, একটা রাষ্ট্র অথচ দেখেন একটা রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। দুদিন আগে 3টা রাষ্ট্র সব অমুসলিম কান্ট্রি, তারা সকল মুসলিম কান্ট্রি ম্যাক্সিমাম দেখেন যে ইসরায়েলের সাথে সম্পর্ক করে রাখছে। এই কাতার, এই সংযুক্ত আরব আমিরাত, এই বাহরাইন, এই সৌদি আরব, এ সকলেই তো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক করে রাখছে। তো তারা এই যে নিরীহ লোকজন, হামাসের প্লেন নাই, ট্যাঙ্ক নাই, তারপরেও কেন তা এই নিরীহ মানুষদেরকে মারা হচ্ছে? কেন ওরা কি হামাসকে ভয় পায় নাকি ইসলামকে ভয় পায়? এটা আমার কথা হলো যে সেই হামাস ইসলাম আমরা বুঝি না, আমরা বুঝি যে ওখানে নিরীহ মানুষকে মারা হচ্ছে, শিশুকে মারা হচ্ছে, নারীকে মারা হচ্ছে, এবং তাদের খাবার বন্ধের ব্যবস্থা করে রাখা হয়েছে, না খেয়ে মারা যাচ্ছে, চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। তো এটা পৃথিবীতে এর চাইতে অমানবিক কাজ আর নাই। এইভাবে একেবারে হাতে ধরে সকলে মিলে, এবং যে আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়নের সব লোকেরা আমাদেরকে গণতন্ত্রের শিক্ষা দিতে আসে, মানবতার শিক্ষা দিতে আসে, তাদেরকে শতধিক যে তারা এই কাজের জন্য, তারা তো কেউ তো সেই শক্ত অবস্থান তো নিচ্ছে না। এখানে একটা প্রশ্ন রেখে আমি শেষ করবো, সেটা হচ্ছে সৌদি আরবের ভূমিকা কি? সৌদি আরব তো গত সপ্তাহে পাকিস্তানের সাথে যে চুক্তি করলো, পাকিস্তানের কেউ হামলা করলে আমার উপরে হামলা, এরকম একটা ভাব। অনেক মুসলমান যারা বাংলাদেশের সাথে করবে, অনেক মুসলমান যারা ইরানের ধর্মীয় পরিচয় নিয়েও প্রশ্ন তোলে যে আসলে ওরা খাঁটি মুসলমান কিনা। সেই ইরান বরঞ্চ ইসরায়েলের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছে, ফিলিস্তিনের পক্ষে ছিল। আর তোরা এই মুসলমানরা আর আমাদের দেশের যারা সব তৌহিদি জনতা, তারা ইসলামী এই রাষ্ট্রগুলোর এই দূতাবাস ঘেরাও দিতে পারে না, যে কি জন্য তোরা এরকম উঠছে তো নপুংসক হয়ে বসে থাকিস কেন? তোরা উঠছে তো ব্রিটেন ফ্রান্সই আগায় আছে, ওরা তো পক্ষ নেছে প্যালেস্টাইন, সেই অস্ট্রেলিয়া, স্পেন। তাইলে তোরা কেন? ওই স্পেন তো মনে হয় অস্ত্র রপ্তানিও বন্ধ করেছে, তাইলে আর তোরা মুসলিম রাষ্ট্রগুলো তোরা কি করতে? আমাদের দেশ তৌহিদ জনতা তো আমার মনে হয় যে চাপ সৃষ্টি করা দরকার এই সব সমস্ত ইসলামিক রাষ্ট্রের এই কি বলে দূতাবাসগুলোতে, যে তোমার সরকারকে বলো যে এই শাড়ি করে বসে রয়েছে কেন। আচ্ছা, এখন আমরা তো পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের জন্য নতুন অফিস খুঁজছি, এবং সেই সাথে রাজনৈতিক দলগুলোকে একটা সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আপনি যে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলেছেন, তার কিছু অফিস অলরেডি আমি সার্চিং করছি। তো আমরা আজকে আমরা আলোচনা শেষ করি। আর আপনাদের যদি কোনো কারোর খবরে থাকে আর কি, পল্টন আশেপাশে কোনো ভালো অফিস থাকে আমাদেরকে জানাবেন, এবং আমরা ঐক্যবদ্ধভাবে কীভাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে একটা সুপথে আনা যায়, কীভাবে ড্রিম ছড়াছড়ির রাজনীতি থেকে বের হয়ে এসে একটি সঠিক পথে বাংলাদেশকে সঠিক ট্র্যাকে নিয়ে আসা যায়, সেই চেষ্টা করবেন। সবাই ঐক্যবদ্ধ হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।